আরে শুনুন শুনুন। অন্ধকার কাঁপিয়ে বৃষ্টি ধারাকে দুলিয়ে যেন চতুর্দিক সে হাসি ছড়িয়ে পড়তে থাকে। গল্প মানেই ভয়। কীর্তি মৌসুমে বায়ুতে শীতে মৃদু বৃষ্টিপাত হয় দু একদিন। শেষ অগ্রহায়ণে সারাদিন মেঘলা, মধ্যে মধ্যে ঝিরঝিরানি ঠান্ডা হাওয়া নিয়ে দিনটা সেই রকম এলো দেখেও ঘর থেকে বের হওয়াটা ভুল হয়েছিল। ঠিক যোগেন ঘোষ যা কাণ্ড করলো তাতে না বেরিয়ে উপায় কি? 5,000 টাকা কম কথা নয়। পরশু থেকে টাকার শোকে মন অস্থির হয়ে কোনো কাজকর্মে ভালো লাগছিল না। বন্ধুত্বের মুখোশ পরে বিশ্বাসঘাতকতা করা মানুষটির মুখোমুখি হওয়ার জন্য ক্রোধে মাথা ঠিক রাখছিল না। নইলে এমন আবহাওয়ায় কেউ বের হয়? যোগেন রাতারাতি স্টেশনারি দোকানটি বিক্রি করে সব পাওনাদারকে ফাঁকি দিয়ে কেটে পড়ল কে জানত। অবস্থা খারাপ চলছিল, দোকানের ভাড়াও বাকি পড়েছিল। যাই হোক, এক রাতে তো দোকান বিক্রি হয় না। গোপনে তার প্রস্তুতি চালাচ্ছিল, কাউকে জানতে দেয়নি। মহা ধুরন্ধর, অথচ তার সঙ্গে কেমন বন্ধুত্বের ভান দেখাত। বাড়িওয়ালা জগদীশও কিছু বলেনি, সেও টাকা পেয়েছে। এ বাবদ 5,000 টাকা কম কথা নয়, উদ্ধার করতেই হবে। যোগেন যাবে কোথায়? নিঘাত গ্রামের বাড়ি। অনেকদিন আগেই বন্ধুত্বের খাতিরে বাড়ি নিয়ে গিয়েছিল। সেই বাড়িতে ওকে ধরার উদ্দেশ্যেই আজকে যাত্রা। যাত্রাটা মোটেই শুভ হয়নি। দিনের আলোর নামা যেত আলিপুর স্টেশনে, কিন্তু দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জার 3 ঘন্টা লেট করে বসল। তারপর বাস ধরতে হলো। কালো আকাশের জন্য সন্ধেটা চট জলদি নেমে পড়ল। রাস্তাটা মনে আছে, ভয়ের কিছু নেই। সোজা মাটির সড়ক, একটা জঙ্গলে ডাঙা, তারপর মাঠ পড়বে। মাঠ পেরোলেই গায়ের ঘর। বাস যেখানে নামায় সেটা মোড় বটে রামপুরের, কিন্তু ঘরবাড়ি নেই, একটা চায়ের দোকানও নেই। আমের বাগান, তারপর খুদে জঙ্গল, যাকে বলে চংলা ভুঁই। মাটির সড়ক ওটাকে চিরে বেরিয়ে গেছে। ঝিরঝিরে বৃষ্টি আর হিমেল হাওয়া। খানিকটা হাঁটতেই কাঁপুনি ধরে গেল। মাথা পাক দিয়ে গলায় জড়ানো মাফলার, ভেতরে সোয়েটার, শার্ট, প্যান্ট, মোজা, পরা পা, জব্বর শালমুড়ি দিয়েও বেজায় ঠান্ডা। বৃষ্টিকে তোয়াক্কা না করলেও হাওয়া যেন ভিতরে বরফ ঢুকিয়ে দিচ্ছে। একটু তাপের জন্য কি আকুলতা, মনে মনে ভাবে। এই জন্যই বলে জেদ খুব বেয়াড়া বস্তু। মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হয়। ফ্যাসাদে না পড়লে তো মানুষ বোঝে না। কতটা পথ হেঁটেছে হিসেব থাকে না, বা পথ বেরিয়েই চলছে। এটা যে ডাঙা তার ঠাওর করা যাচ্ছে দিব্যি। পাথুরে ডাঙা, ফলেই হোঁচট খেতে হলো। বুট জুতো তাই কিছুটা রক্ষে, তবে রক্ষে আর একটা ব্যাপারও পেয়ে গেল শিবনাথ। একটা বাড়ি তার নজরে পড়ল অন্ধকারে। বাড়ি এদিকে তাহলে আছে। আগে আশায় যোগেনের সঙ্গে গল্প করতে করতে চোখ পড়েনি। যাক, ভিতরে ঢুকে সে আশ্রয় নেবে। লোক নিশ্চয় আছে। দরজা ঠেলতেই খুলে গেল। ছাউনি দেওয়া বারান্দার পরেই ঘর। অন্ধকারে ঠিকঠাক ঠাওর করা যাচ্ছে না। ঘরে চেয়ারে বসে থাকা মানুষটিকে সে দেখতে পেল। রোগাটে গরম, মাথায় থপথপে সাদা চুল, তীক্ষ্ণ চোখ, চাদর মুড়ি দিয়ে বসা। কোনো আপ্যায়ন নেই, তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। পাশেই বিছানা, মেঝেই খানিকটা হেঁটে মানুষটির মুখোমুখি হতেই বিছানা দেখল। ঘরের ভেতরটা উষ্ণতায় ভরা। শিবনাথ বসে পড়ল বিছানায়। অচেনা জায়গায় এসে পড়েছেন মনে হচ্ছে। নতুন মানুষ? হ্যাঁ, রামপুর যাব। তা আসছেন কোথা থেকে? হাওড়া থেকে। আপনি ভুল রাস্তায় এসে পড়েছেন। শিবনাথ ব্যস্ততার সঙ্গে সঙ্গে বলল, তাই হবে, মনে হচ্ছিল তাই। রাস্তায় হবে কি হয়েছে? কাজটা ঠিক করেননি। এমন বৃষ্টির মধ্যে কি বেরোতে হয়? একেই অল্প বয়স, নইলে তো মারা পড়বেন মশাই বেঘরে।
কত হারিয়ে এদিকে এসেছেন, তবুও তো আপনাকে পেয়ে গেলাম। তা পেলেন? ভদ্রলোক গায়ের চাদরটি ভালো করে জড়িয়ে নিন, তারপর বলেন, বিছানায় গুছিয়ে বসুন, জুতোটা খুলে। মনে হচ্ছে যেতে আর পারবেন না আপনি। কেন? বাহ, অন্ধকারে বৃষ্টি আর হিমের পথ চিনবেন কি করে? শিবনাথ কথা বলল না। কাউকে সঙ্গে দিয়ে যে পাঠাবো তারও উপায় নেই, আমি একা। শিবনাথ বলল, বাড়ির অন্যরা সব বুঝি? লোকটা সে কথায় গেল না, বলল, রামপুরে কার বাড়ি যাবেন? যোগেন ঘোষ। আত্মীয় বুঝি? না না, বন্ধু। শিবনাথের এই ঘরের তাপ পেয়ে রাস্তার কষ্টটা যেন মুছে যায়। বুক আবার হু হু করে ওঠে। 5,000 টাকা কম কথা? যোগেনকে পাওয়া যাবে কিনা কে জানে। তবে ছেলে মেয়ে আছে, ওদের ছেড়ে যাবে কোথায়? আসছেন যখন তখন আগেই বলে দিতে পারতেন, বন্ধু বাস স্ট্যান্ডে বসে থাকতো। শিবনাথ এবার বলেই বসে, বন্ধু ছিল, তখন বুঝিনি লোকটা শর্ট প্রবঞ্চক। জানেন, রাতারাতি দোকান বিক্রি করে সরে পড়েছে, লোকের ধারও শোধ করেনি। আমিও 5,000 টাকা পাবো, তার জন্যই এসেছি। দোকান বিক্রি করে শুনছি 60,000 টাকা পেয়েছে। শহরের রাস্তার ধারেই দোকান, দাম হবে না? তা তো হবেই, তবে বন্ধুর বিশ্বাসঘাতকতা যে বললেন সেটা নতুন কিছু নয়। আসলে বন্ধুই তারা নয়, নকল বন্ধু বা ছদ্মবেশী বন্ধু বলতে পারেন। এই অভিজ্ঞতা আমার আছে। বন্ধুকে বন্ধু খুন করে, এই ঘটনাও জানি। আমারও সেই বন্ধু। টাকার জন্য নিশ্চয়? আবার কি, আপনার তো 5,000, সেটা ছিল মাত্র 300। মাত্র 300 টাকার জন্য খুন? হ্যাঁ, ভদ্রলোক বললেন, সেই জন্যই তো বলছি আপনি কাজটা ঠিক করেন। ওই যে বললেন যোগেন ঘোষ, এই অচেনা জায়গা বিভুই আপনাকে খুন করতে পারে, বিশেষ করে ধরুন এমন রাতের মৌকা পেলে। শিবনাথের এবার ভয় করে। ঠিক কথাই বলেছেন। অনায়াসে আমোদপুর না এসে আগে বোলপুরে রাতটা কাটিয়ে এলে ভালো হতো। এই যে বাড়িটা পাওয়া গেল তাই রক্ষে, তা না হলে মাঠে ঘাটে পথ হারিয়ে কত যে ঘুরতে হতো। কি ভাবছেন? না, আপনার এখানে ভাগ্যিস আশ্রয় পেলাম। এই যে জায়গাটার মানে রামপুরের রাস্তার ডাঙ্গাটার সম্পর্কে আপনি তো কিছুই জানেন না। ডাঙ্গাটার দক্ষিণের ঢালটা সম্পর্কে কিন্তু এখানকার সবাই জানে। শিবনাথ আতঙ্কিত স্বরে বলল, কি জানে? একটা প্রেতাত্মার কথা, যাকে ভূত বলে। একটা ভূত নাকি বাড়ি তৈরি করে লোককে আশ্রয় দেয়। নিশিকালে বাড়িটা থাকে, ভোর হতে না হতেই উধাও। ভাগ্যিস ওদিকে যাননি। যাকে ছাড়ুন ওইসব কথা। বন্ধুর খুনের কথাটা শুনবেন, মানে ওই 300 টাকা। শিবনাথ বলল, বলুন। ভদ্রলোক গায়ের চাদরটা ঢাকা দিলেন ভালো করে, বললেন, আসলে ভুল বোঝাবুঝির ব্যাপার। 300 টাকা হলে খুন হতো না, তবে 300 হোক আর 3 লক্ষই হোক, গল্পটা বন্ধুর বিশ্বাসঘাতকতা, তাতে কোনো সন্দেহই নেই। কুলপুর গায়েই দুজনের বাড়ি, ছেলেবেলায় একসঙ্গে খেলেছে, স্কুলেও পড়েছে, তারপর চাকরি ও ভাগ্যক্রমে এক শহরে। দুজনেরই সরকারি চাকরি, তবে আলাদা বিভাগ। যাই হোক, ঘটনাটা হলো গায়ের চাঁদু ভট্টাচার্যের ভিটের গুপ্তধন নিয়ে। লোকটা ডাকাতের কাছে ডাকাতি মালপত্র কেনে, এমন একটা কথা চালু ছিল। চাঁদু ভট্টাচার্য মারা যাওয়ার পর কোনো শরিক ছিল না, ভিটেটা দুজনেই কিনে নেয়, আধা আধি ভাগ করে কিনে নেবে। সামান্য থেমে ভদ্রলোক বললেন, কি মশাই, শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না, না, অসুবিধায় হলেই হলো। আমি
ছোট্ট করে বলছি, বেশ রসিয়ে রসিয়ে কথাবার্তা দিয়ে আমি জমাটি গল্প যে বলতে পারি না তা নয়, কিন্তু ব্যাপার কি জানেন, বিশ্বাসঘাতকতার গল্প যত ছোট করে বলা যায় ততই ভালো। একই মশাই, বলার মতোই গল্প। মানুষের নীচতা আর হীনতা নিয়ে আধিক্যতা করতে কার ভালো লাগে? আসলে মানুষ মাত্রই ভালো এমনটি না মানতে পারেন, তবে আমি মানি মানুষের মধ্যে যে পশু থাকে তারা মানুষই নয়, তারা তো পশুই। আপনি যে গল্পটা বলছিলেন চাঁদু ভট্টাচার্যের ভিটে, হ্যাঁ হ্যাঁ, জাদু ভট্টাচার্যের ভিটে। ওর মাটি করে একটা ছোট্ট হাড়িতে ওই 300 টাকা বেরোলো। এখন স্বাভাবিকভাবে দুজনেই মনে হলো আরও হাড়ি আছে, আরও টাকা আছে, সোনার গহনার হাড়িও থাকতে পারে। ব্যাস শুরু হলো মনের ভেতর দ্বন্দ্ব। একেবারে সরিয়ে দেবার মতলব করলো এক বন্ধু অন্যকে। তারপর একদিন শেষ বাসে ওই মোড়ে নেমে ডাঙার ওই ঢালটাতে বন্ধুকে মেরে ফেললো। কি সাংঘাতিক! সাংঘাতিক ব্যাপার তারপরেও আছে। খুনের পরেও? হ্যাঁ, মাটি করে কিন্তু আর কিছুই পাওয়া যায়নি। বলেন কি? তৃতীয় সাংঘাতিকটাও আপনার শোনা দরকার, নইলে গল্প অসম্পূর্ণ থেকে যাবে। শিবনাথ শোনার জন্য চোখ তুলে রাখল। বন্ধুকে হত্যার প্রায়শ্চিত্ত করতে বন্ধুটি আত্মহত্যা করে। গল্প শেষ বা ভদ্রলোকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দরজা ঠেলে আরেকজন ঘরে প্রবেশ করলো। কালো প্যান্টের উপরে গলা ঢাকা ফুল হাতা সোয়েটার, কালো রঙের, হাতে ঘড়ি, মাথায় ঝাঁকড়া চুল। চেয়ারে বসা মানুষটির কোনো ভাবান্তর দেখা গেল না। আগন্তুক তাকে দেখলো বটে, তবে কথা বলল শিবনাথের সঙ্গে। সন্ধেয় বাসে নেমেছেন? হ্যাঁ। নতুন মানুষ, এই রাস্তার পরিচয় কি জানা নেই তাই এখানে এসে পড়েছেন? শিবনাথ বলল, ঠিকই ধরেছেন, আপনিও বাস থেকে নেমে যা দুর্যোগ একটি বাড়লো বলে মনে হচ্ছে। আগন্তুক বিছানায় বসে বলল, এইরকম আবহাওয়ায় কি কেউ বের হয়? তাই তো দেখছি। যাক, 3 জন হওয়া গেল। 3 জন একসাথে হলে যে ভালো হয় তা হলপ করে বলতে পারে না। রাহুবর্ষ যোগ কি শুভ হয় কে জানে। তা কি কথা হচ্ছিল? আবার কি বন্ধুত্বের কথা। আগন্তুক আসতে শিবনাথের ভালোই লাগছে, কিন্তু ইনি কি বাড়িরই লোক নাকি নয়, নাকি আসার কথা ছিল? চেয়ারের আসীন তো নীরব, কোনো কথা বলছে না। বাইরে হিম হাওয়া, বৃষ্টি কতটা কমলো বাড়লো কে জানে। এই ঘরে নিশি যাপন না খেয়েই করতে হবে। বাসে ওঠার আগে কচুরি খেয়েছে, মিষ্টি চাও খেয়েছে। এই ঠান্ডায় চা হলেও হতো। ভদ্রলোক যখন আসছেন তার কি ব্যবস্থা নেই? কিন্তু বলা যাবে কি করে? শিবনাথ ইতস্তত করে। বিছানায় নড়ে চড়ে বসে। এই ঘরের উষ্ণতায় বসে এখন আরাম বোধ হতো। বহুক্ষণ বাইরে যাওয়া হয়নি, একবার বেরুলে হতো। এদের কাছে বাথরুমের কথা তো বলা যায় না। বাইরে সেরে এসে বিছানায় শুয়ে পড়ব। কি ব্যাপার? একটু বাইরে যেতাম, কেন? এখন বাথরুম সারা হয়নি তাই আর কি। শিবনাথ উঠে দাঁড়ালো। আচ্ছা যান, ঘুরে আসুন। বাইরে বেরোতেই হিম হাওয়া শিবনাথকে যেন কাঁপিয়ে দিল। ঘুটঘুটে অন্ধকার, দরজা কপাট খোলা খানিকটা, অথচ বাইরের তো আলো আসছে না। মনে হতেই সে ভেবে দেখল ঘরে তো কোনো আলো নেই। হ্যারকেন কি অন্য কিছু? তবে পরস্পরকে দেখতে পাচ্ছিল কি করে? ভাবনার মধ্যেই ভেতরের সংলাপ কানে গেল। তাহলে একজন মানুষ পাওয়া গিয়েছে। হ্যাঁ, যাক, বহুদিন পর এলো একজন। সেই শেষ কবে যেন এসেছিল, অত মনে থাকে না। সেটা ছিল বর্ষা, তুমুল বৃষ্টি হচ্ছিল। হতে পারে। ও কি জানে এখানে একজন প্রেত বাড়ি তৈরি করে চেয়ারে বসে থাকে। পথভ্রান্ত প্রতীকের
সেখানে ঢুকলে ফেরা হয় না আর। এও জানে বন্ধুকে বন্ধু মাত্র 300 টাকার জন্য হত্যা করেছিল। আরে থামো, অন্তত আজকে আর তোমাকে খুন করতে হবে না। বন্ধুকে খুন করা সেই ভয়ঙ্করতা থেকে আজ একটা রাতের জন্য মুক্তির আনন্দটা আমাকে উপভোগ করতে দাও। ওকে খুন করবে? হ্যাঁ বন্ধু, তাই তো করে থাকি। একটা মানুষের জন্যেই তো অপেক্ষা করি, আর আমি বাড়ি বানিয়ে অপেক্ষা করি হত্যার দৃশ্যটা ঘটানোর জন্য। আমাদের কারোই মুক্তি নেই। আজ তোমাকে নয়, আমি ওই মানুষটার গলা টিপব। শিবনাথ বোঝার আগেই গলা দিয়ে বিকৃত আত্মস্বর বেরিয়ে আসে, ভূত ভূত। অমনি দরজার কাছে দাঁড়িয়ে আগন্তুক। কোথায় ভূত? এ ভূত কেন? বাড়িঘর কিছুতেই নেই। চেয়ারে বসা লোকটা দেখেছেন? আরে চেয়ারটি তো নেই, তার লোক থাকবে কোথায়? আহ, আরে চিৎকার করে দেখো। শিবনাথ দেখলো বাড়িটি উধাও, কোনো লোক নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। ছুটতে শুরু করলো প্রাণ ভয়ে। তখনও ডাক, আরে শুনুন শুনুন। অন্ধকার কাঁপিয়ে বৃষ্টি ধারাকে দুলিয়ে যেন চতুর্দিক সে হাসি ছড়িয়ে পড়তে থাকে। শিবনাথ ছোটে, দিক দিশা নেই তার। উঁচু নিচু পাথরের ভুঁই, তারপর ক্ষেত আর ঝোপঝাড়, কোনো কিছুতেই তোয়াক্কা নেই তার। পড়তে পড়তে নিজেকে সামলায় বেশ কয়েকবার, তারপর টের পায় টর্চের তীব্র আলো তার উপর পড়েছে। চেতনা ফিরে দেখে ঘরের মধ্যে সে শুয়ে আছে। হ্যারিকেন জ্বলছে, 3-4 জন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চোখ খোলে, বন্ধ করে, আবার চোখ খুলে। কে আপনি? শিবনাথ। নতুন লোক মনে হচ্ছে। হ্যাঁ, রামপুর যাচ্ছিলাম। সে এদিকে কোথায়? ভাগ্যিস টর্চের আলোয় চোখে পড়লো। আমি ওইদিকে পাকা ধানের মাঠ জলে ভাসছে, তাই আল কেটে জল বার করতে গিয়েছিলাম। কিন্তু ওইদিকে এলেন কি করে? ওই ডাঙায়? ও সাক্ষাৎ খুনডাঙ্গা। যাক, খুব বাঁচা বেঁচে গিয়েছেন। শিবনাথ আর রামপুর যায় না, হাওড়া ফিরে এসেছে। 5,000 থেকে নিজের জীবনের দাম কিঞ্চিত বেশি।